গ্যাস তো ওই যে রাতে একটু আসে আবার যায়। 5 ঘন্টা ওভারটেক হয়ে যায়, এর আগে গ্যাস পাওয়া যাচ্ছে না। 6টা থেকে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো পাবো কিনা শিওর নাই। যে টাকা গ্যাস পাই এই গ্যাস দিয়ে মনে করেন যে আমাদের পোষায় না। সমাধান যত দ্রুত সম্ভব না হইব অত ভোগান্তির শেষ নেই। গ্যাস না হইলে আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। গ্যাসের তীব্র সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেয়ায় সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরূহ অবস্থা হইতো না। আশা করি 8-10 দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে হবে। নোয়াখালীর সেনবাগে নতুন কূপে আসার আলো, 45 দিনে শেষ হবে খনন কাজ। 7 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকেই করা যাবে গ্রেফতার, আপিল বিভাগের আদেশ। স্বস্তি অ্যাটর্নি জেনারেলের। সরোয়ারের এমপি পদ বৈধ ঘোষণা। ইসিতে বিএনপির লোক নিয়োগে প্রশ্নবিদ্ধ হবে স্থানীয় নির্বাচন কমিশনের। জামাতের অভিযোগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অযোগ্য করার সিদ্ধান্তে আপত্তি। এনসিপি ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি, বাড়তি পুলিশ মোতায়েন। রাবিতে শিবিরের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হাম, হাসপাতালে ভর্তি 99% শিশুই পায়নি টিকা, স্বীকার স্বাস্থ্যমন্ত্রীর। টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করার ঘোষণা। এবং সুন্দরবনে বাঘ সংরক্ষণে আশার আলো, রয়্যাল বেঙ্গলের সংখ্যা বেড়ে 125। হরিণ শিকার বন্ধের তাগিদ, নিরাপদ আবাস নিশ্চিতে বনাঞ্চল বাড়ানোর ঘোষণা মন্ত্রীর। রাজধানীতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। সরবরাহ ঘাটতিতে বিক্রি বন্ধ রেখেছে অনেক ফিলিং স্টেশন। চালু থাকা পাম্পেও নেই পর্যাপ্ত গ্যাসের চাপ, ফলে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। রোজগারে টান পড়েছে অনেকের। সংকট নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ চান সাধারণ মানুষ। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে চরম গ্যাস সংকটের কবলে দেশ। চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে জাতীয় গ্রিডে। জ্বালানির ভোগান্তিতে কোটি মানুষ। গ্যাস সংকটে করুণ দশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো। কোথাও পর্যাপ্ত চাপ নেই, আবার কোথাও একেবারেই বন্ধ। খোলা থাকা প্রত্যেকটি পাম্পেই যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভ্যাপসা গরম আর প্রখর রোদে লাইনে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পেরে রোজগারেও টান পড়ছে অনেকের। 6টা থেকে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো পাবো কিনা শিওর নাই। আর গতকালকে রাত্রে 4টার সময় আসছিলাম, রাত্রে 11টা পর্যন্ত আসছিলাম, কিন্তু পাই নাই গ্যাস। 3-4 ঘন্টার আগে 5 ঘন্টা ওভারটেক হয়ে যায়, এর আগে গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার আপনার গ্যাস পাচ্ছি কিন্তু প্রেশার কম। 2বার 60 সিলিন্ডারে গ্যাস নিলে প্রেশারও কম, মিনিমাম 2বার নেওয়া লাগে। 4 ঘন্টা করে 8 ঘন্টা এখানেই থাকে না, তো মোটামুটি দিন শেষে গাড়ি জমা দেওয়া সব কিছু মিলে একেবারেই হচ্ছে না আর কি। যে টাকা গ্যাস পাই এই গ্যাস দিয়ে মনে করেন যে আমাদের পোষায় না। কারণ রাস্তায় চললে গেলে মনে করেন যে 20 কিলো 30 কিলো চালাইলে গ্যাস শেষ হয়ে যায়। 2 ঘন্টা থাকার পরে আপনার এই যে 340 টাকার গ্যাস ঢুকলো, আমার যেখানে গ্যাস ঢোকার কথা 700 টাকার উপরে, পর্যাপ্ত গ্যাস তো পাই নেই। তারপরে পাম্পে তো আপনার উল্টাপাল্টা সিরিয়াল আছেই। কবে নাগাদ স্বাভাবিক হবে সরবরাহ ব্যবস্থা জানেন না খোদ পাম্প সংশ্লিষ্টরাও। 60 লিটার একটা সিলিন্ডারে গ্যাস ফিলিং করতে 2 মিনিট সময় লাগতো, এটা ফুল হয়ে যেত। এখন 6 মিনিটে 50% হয়। সারা মাস যেভাবে আমরা সেল করতেছি, আমাদের ইলেকট্রিসিটির যে বিলটা আসবে ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। রাতে একটু আসে আবার যায় আসে। ওই রাতে একটু প্রেশার উঠানো ছিল, ওই প্রেশারে এখনও দিচ্ছি। তো আমাদের হয়তো এই যে প্রেশার দিচ্ছি তাতে হয়তো আধা ঘন্টাও যাবে না, বন্ধ হয়ে যাবে। সংকট সমাধানে শুধু আশ্বাস নয়, দ্রুত এবং কার্যকর পদক্ষেপে ভোগান্তি লাঘবে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তা ও খাত সংশ্লিষ্টরা। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যানবাহন সংশ্লিষ্টরা। এই তীব্র গরম ও রোদে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এ খাত সংশ্লিষ্ট সবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাব তার কাছে। তীব্র গরম ও রোদের মধ্যে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র কিন্তু একই। আমরা রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনেই রয়েছে যানবাহনের দীর্ঘ সারি এবং একই সঙ্গে এখানে যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন। অনেকে মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে না খেয়ে এখানে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানে যারা সিএনজি চালক রয়েছেন, যারা সিএনজি চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করেন, তারা বেশ ভোগান্তিতে রয়েছেন। কারণ গুটি কয়েক দু একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেয়া হলেও এই সিএনজিগুলোকে কিন্তু সেই গ্যাস স্টেশনগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটি তারা আমাদেরকে অভিযোগ করেছেন। একই সঙ্গে যারা সাধারণ যানবাহন চালক রয়েছেন বা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরেও যখন তারা গ্যাস ডিসপেন্সারের সামনে যাচ্ছেন সে সময় তারা পর্যাপ্ত প্রেসার পাচ্ছেন না। যেই গাড়িতে 600 থেকে 700 টাকার গ্যাস নেওয়া যেত সেই গাড়িতে এখন 100 থেকে 150 টাকার গ্যাস নিতে পারছেন তারা। এই কারণে তাদের কর্মঘণ্টা যেমন ব্যয় হচ্ছে তেমনি তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন এবং এই আর্থিক ক্ষতি মোকাবেলা করার জন্য তারা সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করেন। আমরা পাম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, পাম্প কর্তৃপক্ষরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরও বেশ ব্যবসার ক্ষতি হচ্ছে, কারণ তাদের যে মেশিনটি চালাতে হয় গ্যাস দেওয়ার জন্য, গ্যাস ডিসপেন্সার মেশিনটি, সেই গ্যাস ডিসপেন্সার মেশিনটি চালাতে তাদের বিদ্যুৎ খরচ করতে হয়, কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণের গ্যাস বিক্রি করতে না পারার কারণে ভোক্তাদের কাছ থেকে তারা যেমন অসন্তোষের মুখোমুখি হচ্ছেন ঠিক তেমনি তারা একই সঙ্গে ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। এর কারণ ব্যবসায়িক ক্ষতির কারণে যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে এখন তারা যেভাবে ক্ষুদ্র পরিসরে পাম্প চালাচ্ছেন, এভাবে সংকট যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে তারা কতদিন এভাবে পাম্প চালাতে পারবেন সেটি নিয়ে তারা প্রশ্ন করেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে সবশেষ। মগবাজার থেকে সামদানি প্রত্যয়। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের মতো এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচেয়ে ক্ষতিতে পোশাক কারখানা, ডাইং ও নিটিং শিল্প। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক কারখানা। আবার কোথাও কোথাও অলস সময় কাটছে শ্রমিকদের। বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনেও কমেনি ভোগান্তি। 8 থেকে 10 দিনের মধ্যে এই সংকট নিরসনের আশা তিতাস গ্যাস কর্তৃপক্ষের। অলস পড়ে আছে মেশিনগুলো, কোথাও উৎপাদন একেবারে বন্ধ, আবার কোথাও ঢিমে তালে কোনোরকম চলছে উৎপাদন। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় ৩,৫০০ শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে অনেক কারখানায় ডিজেল ব্যবহার করতে হচ্ছে, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আমাদের ডাইং প্রোডাকশন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রেসার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেসারের কারণে সমস্যা হয়। গ্যাস সংকটে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত গ্যাস না থাকায় জেনারেটর, বয়লার ও বিভিন্ন উৎপাদন মেশিন স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে অনেক প্রতিষ্ঠানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। অনেক শ্রমিক ওভারটাইম থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্প মালিকদের আশঙ্কা এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে রফতানি পণ্য পাঠাতে অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট করতে হবে, এমন কিছু অর্ডার বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। তাই দ্রুত গ্যাস সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের বয়লার চলতেছে না। বয়লার না চললে আমরা আয়রন চালু করতে পারি না, যার দরুন সুইং বেলা শেষে আমরা কিন্তু জিরো। শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কারখানার কর্মঘণ্টার 4 ভাগের 1 ভাগে নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই অবস্থা সিএনজি চালক থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ এই সংকটের সময়েও কিছু ফিলিং স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে সিলিন্ডার ভর্তি ঝুঁকিপূর্ণ কন্টেইনারে দেয়া হচ্ছে গ্যাস। ঘন্টার পর ঘন্টা আপনার লাইনে দাঁড়ায় গ্যাস পাইতাছি না। যদি বড় জোর 1 সপ্তাহ তারা আমাদেরকে সাইজিং থেকে বিম না দিতে পারে তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমরা গ্যাসের জন্য এই সমস্যাগুলি ফিল করতেছি। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জেও। আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি শিল্পাঞ্চলেও গ্যাস সংকট চলছে। ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় 20% নেমে এসেছে। জেলায় গ্যাস নির্ভরশীল বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরের এক মূল
মূল চালিকা শক্তি। এই গ্যাসের মাধ্যমে আমরা এখানে পাওয়ার উৎপাদন করি, স্টিম উৎপাদন করি। এটা না হলে আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছেন তিতাসের কর্মকর্তা। ইদানিং যে গ্যাসের ক্রাইসিসটা হচ্ছে এইটা অল্প কয়েকদিনের জন্য পাচ্ছি। আশা করি এটা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পরামর্শ বা সে অনুযায়ী আমরা হয়তো আগামী 8-10 দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে পারবো। গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের 33টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে গ্যাস সংকটে শিল্প খাত, সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে গঠিত কমিটির সঙ্গে সরকার প্রধানের বৈঠক শেষে এ কথা জানান বিটিএমএ সভাপতি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধে বাজেট কমানো সহ নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল বিগত সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের মধ্যে দায়িত্ব নেয় বিএনপি সরকার। সমস্যা সামাল দিতে না দিতেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতে তীব্র হয়েছে গ্যাস সংকট। নতুন উৎস খুঁজতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন বুধবার সচিবালয়ে জ্বালানি খাত নিয়ে অগ্রগতি সভা করেন সরকার প্রধান। সংকট উত্তরণ সহ সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। এর আগে সকালে টেক্সটাইল খাতের সংকট উত্তরণে গঠিত কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দীর্ঘদিনের জ্বালানি সংকট সমাধানের পাশাপাশি পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে সরকার। পুরনো হয়ে গেছে বন্ধ, আরটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত, তো ওগুলাকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সভায় প্রধানমন্ত্রীর কাছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। বিএমডিএ চেয়ারম্যান জানান, কৃষকদের দাবি অনুযায়ী 12,000 কোটি টাকার 2 প্রকল্প দ্বারা ডাবল লিফটিং পদ্ধতিতে সেচের জন্য পানি সরবরাহ করা হবে। বড়দের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দেবেন। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল ছিলাম, আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি। সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে আমরা ওই অঞ্চলের কৃষকদের সেচের চাহিদা মেটাবো। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব। খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কমিশন গঠন কাজ চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমস্ত অংশীদারদেরকে সাথে নিয়ে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। চলমান এই সংকটের মাঝে শুরু হলো নতুন গ্যাস কূপের খনন কাজ। আশার আলো দেখাচ্ছে নোয়াখালীর সুন্দরপুর 4 নম্বর কূপ। বিস্তারিত জানবো, নোয়াখালীর সেনবাগের চারিগাঁও এলাকায় আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল, সরাসরি তার কাছে যাব। আছি নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় সারিগাঁও গ্রামে। এই গ্রামে গ্যাসের সন্ধান মিলেছে। সেই লক্ষ্যে গতকাল থেকে বাপেক্সের একটি প্রতিনিধি দল নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারি গ্রামের খনন কাজ শুরু করেছে প্রাথমিকভাবে। আজকে এখানে পুরোদমে খনন কাজ চলতেছেন। বাপেক্সি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন সুন্দরপুর গ্যাস ফিল্ডের 4 নম্বর মূল্যায়ন কাম উন্নয়ন কূপের এই ডিলিং কাজ শুরু হয়েছে। এইটি 45 দিন তারা এখানে খনন করবে এবং 15 দিন ডিএসটি টেস্ট শেষ করে জানা যাবে এখানে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছেন। বাপেক্স কর্তৃপক্ষ, বিশেষ করে বাপেক্সে যিনি এখানকার খননের ইনচার্জ আছেন জাকির হোসেন খান, তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে তারা আশা করতেছেন প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে তারা যুক্ত করতে পারবে। তবে বিস্তারিতটি এটি যখন পূর্ণ খনন কাজ শেষ হবে, অর্থাৎ 45 দিন খনন এবং 15 দিন ডিএসটি টেস্ট শেষে বোঝা যাবে যে এখানে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। এই গ্যাস সন্ধান পাওয়ার খবরে এখানকার স্থানীয় জনগণ খুবই উল্লাস প্রকাশ করেছেন। তাদের একটি দাবি সরকারের কাছে, এই
এই সেনবাগের গ্যাস যাতে করে তাদের সেনবাগের স্থানীয়দেরকে বিতরণ করা হয় এবং তারা যাতে বজায়। এছাড়া যাদের জমি পড়ছে তারা জমি যাতে করে ক্ষতিপূরণ পায় তারা সেই প্রত্যাশা করে। এই ছিল নোয়াখালী সেনবাগ উপজেলা থেকে আমার কাছে গ্যাস প্রাপ্তির সর্বশেষ তথ্য। নোয়াখালীর সেনবাগ থেকে সাইফুল্লাহ কামরুল। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকেই করা যাবে গ্রেফতার। আপিল বিভাগের রায়ে তদন্তের স্বার্থে শোন অ্যারেস্টের ক্ষমতা ফিরে পেল আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে চট্টগ্রাম ২ আসনে বিএনপির সংসদ সদস্য সরওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলায় জামিন পেয়ে কারামুক্তির আগেই অন্য মামলায় শোন অ্যারেস্ট। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ কয়েকজনের ক্ষেত্রে ঘটে এমন ঘটনা। একে হয়রানি উল্লেখ করে রিটও হয় হাইকোর্টে। পরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট নয়। এই বিষয়ে রুলও জারি করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের এই রায়কে স্থগিত করেন। এই আদেশের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর স্বাধীন তদন্তের পরিবেশ ফিরে পেল বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ তারা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেছেন এবং হাইকোর্ট যে রুলটি দিয়েছেন সেই রুলটি 4 সপ্তাহের মধ্যে শুনানির জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমি মনে করি যে রিট পিটিশনের আবেদনকারী যারা সংক্ষুব্ধ আমি তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মামলা বিলম্ব ঘটানো হবে না কিংবা আমরা কোনো মুলতবি চাইব না। এদিকে আপিল বিভাগের আদেশে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য পদে বহাল থাকার বৈধতা পেলেন বিএনপির সরওয়ার আলমগীর। যোগ দিতে পারবেন পরবর্তীতে সংসদ অধিবেশনে। এর আগে হাইকোর্টের রায়ের পর এমপি পদে শপথ নিলেও কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নুরুল আমিন। নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানিতে যেহেতু হাইকোর্টের রুলটি পেন্ডিং ছিল এবং অনিষ্পন্ন অবস্থায় ছিল, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যে রুলটি পূর্বে ইস্যু করেছিলেন এবং যে রুলের অন্তর্বর্তীকালীন আদেশ বলে জনাব সরওয়ার আলমগীর সাহেবকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন সেটি চূড়ান্ত নিষ্পত্তি করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেটি চূড়ান্ত নিষ্পত্তি করেছেন এবং জনাব সরওয়ার আলমগীর সাহেবের পক্ষে রায় প্রদান করেছেন। এদিকে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতেই ইসিতে বিএনপি করা লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামাতে ইসলামী। সিএসির সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় নিয়োগ বহাল থাকলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। এ সময় কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত বাতিলের আহ্বানও জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 9 দফা প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামী বুধবার সিএসি AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনারের সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেন দলটির 6 সদস্য। বিএনপির রাজনীতি করা শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব পদে নিয়োগে ক্ষোভ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্তে আপত্তি জানায় মিয়া গোলাম পরোয়ার। এ সময় আওয়ামী লীগের পদধারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবি জানান তিনি। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল। তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় সংঘর্ষ ঘিরে এনসিপি ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে তৈরি হয়েছে উত্তেজনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য
144 ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক দল। এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে পৌর এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক দল। জনমনে বিরাজ করছে আতঙ্ক। 144 ধারা জারি করেছে, এখন এটা তো আমরা শিক্ষার্থী যারা আছে তাদের জন্য সমস্যা হইতেছে। আমরা তো নিরাপত্তা সংকটে ভুগতেছি। আমরা শান্তি শৃঙ্খলা যেভাবে চলতে পারি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা একটা ভালো ব্যবস্থা করে দেন। সভা সমাবেশ নিষিদ্ধ হলেও বিক্ষোভ কর্মসূচি পালনে মরিয়া এনসিপি। প্রতিবাদ করার যদি সুযোগ আমরা না থাকে তাইলে তো আমরা আমাদের কর্মসূচি অব্যাহত আছে। আমাদের কেন্দ্রীয় অলরেডি চলে আসছেন, রাস্তায় আছেন। আমরা 3টায় আমাদের প্রোগ্রাম করব। উস্কানিমূলক কিছু করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। এখানে যদি কোনো সংগঠন যদি উচ্ছৃঙ্খলতা করতে চায় এবং সৌজন্যবোধটা নষ্ট করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও রাজপথে ছিল, বর্তমানে রাজপথে আছে। মঙ্গলবার জুলাই পদযাত্রা কর্মসূচিতে সংঘর্ষে আহত হন এনসিপির বেশ কয়েকজন। এই ঘটনায় ছাত্রদলকে দায়ী করেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংকন দাবি করেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করেছে এনসিপি। সময় সংবাদ, হবিগঞ্জ। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাব তার কাছে। সবশেষ পরিস্থিতি গতকাল থেকে হবিগঞ্জ শহরে, বিশেষ করে গতকাল সন্ধ্যার পর থেকে হবিগঞ্জ শহরে একটি উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজও আছে। আপনারা জানেন যে গতকাল এনসিপি নেতাকর্মীদের উপর একটি হামলা হয়েছে। হামলায় প্রায় সার্জিস আলম সহ 10 জন আহত হয়েছে এবং আমরা কথা বলেছিলাম আজকে সকাল থেকে এই হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা প্রশাসন, বিশেষ করে এনসিপি এবং ছাত্রদল যুবদল পাল্টাপাল্টি এখানে কর্মসূচির কারণে এখানে 144 ধারা জারি করেছে। যে কারণে হবিগঞ্জের যে সাধারণ মানুষ সকাল থেকে একটা উদ্বেগ উৎকণ্ঠার মাঝে আছেন। আমরা দেখেছি সকাল থেকে এখানে যে হবিগঞ্জের যে সাধারণ মানুষ, ব্যবসায়ী, তারা একটা আতঙ্কে আছেন যে তারা যে গতকালও তারা সংঘর্ষের কারণে তাদের দোকানপাট খুলতে পারেনি। অনেকে আছেন যে তারা যে ক্রেতারা তারা ঠিকমতো আসছেন না। এছাড়াও আমরা কথা বলেছিলাম এনসিপির যে এখানের হবিগঞ্জ জেলার আহ্বায়ক আছেন আবু হেনা মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন যে তারা যে আজকে 3টার সময় কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, নাহিদ সহ যারা কেন্দ্রীয় নেতারা এখানে হবিগঞ্জে এখানে একটি প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ করার কথা, কিন্তু 144 ধারা জারি হওয়ার পরও তারা বলছেন যে তাদের কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন এবং তাদের যে কেন্দ্রীয় নেতারা তারা রাস্তায় আছেন। তারা জানিয়েছেন যে এখানে কেন্দ্রীয় নেতারা তারা তাদের যে কর্মসূচি অবস্থান করবেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি যে ছাত্রদলের জেলা সভাপতি আছেন শাহ রাজীব আহমদ রিঙ্গন। ছাত্রদলের সভাপতি জানিয়েছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কারণে তারা যে 144 ধারা জারি হয়েছে এটি তারা গ্রহণ করেছেন। তবে তারা আইন শৃঙ্খলা যে বাহিনী আছে তাদের সাথে যোগাযোগ করছেন তাদের কর্মসূচিটা কীভাবে বাস্তবায়ন করা যায়। তো এই ছিল আজকে হবিগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। হবিগঞ্জ থেকে সহকর্মী রাশেদ আহমদ খান। এবার জুলাইয়ের দিনলিপি। রক্তাক্ত জুলাইয়ের 29 তারিখ সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল হয় রাজপথ। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। 6 সমন্বয়কের অনুপস্থিতিতে এই লড়াই কিভাবে গণ আন্দোলনের রূপ পায় তা জেনে আসব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। রাজপথ তখন রক্তে ভেজা, চারদিকে স্বজন হারার কান্না আর তীব্র ক্ষোভ। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলনের ইতি টানার চক্রান্তে সেদিন আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ।
24 আর 29 জুলাই সকাল থেকেই রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের তরফ থেকে আবারও বাধা দেওয়া হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। গণস্বাস্থ্য কেন্দ্রে ডিবি এবং অন্যান্য ফোর্স ঢুকে জোর করে সেখানে হসপিটাল থেকে তাদেরকে নিয়ে গেছে এবং তারা অন্য জায়গায় ছিল, আমরা প্রথম রাতে বুঝতে পারিনি কোথায় ছিল। ওই পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি রিটটা করা হয় ফার্স্ট, এবং ওটার সাথে তখন গুলি চালানোর বিষয়টা জড়ানো হয়। মঞ্জুরুল মাতিন যে কথাটা বললো যে আমরা কারো বাপের জন্য আসিনি, আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট যেটার কারণে আমরা গেছি। রাষ্ট্রের পক্ষের আইনজীবীরা টেবিল চাপড়াচ্ছে, তারপর বিভিন্নভাবে গালি দিচ্ছে। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশের নাটকীয়তাকে কড়া ভাষায় ধিক্কার জানান হাইকোর্ট। যখন এডিশনাল অ্যাটর্নি জেনারেল বলেন যে না, তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তারা নিজে তো যেতে চেয়েছে, তখন কিন্তু জাস্টিস জামান একটা কমেন্ট করেন কোর্টে যে আপনারা কি জাতির সাথে মশকরা করছেন কিনা। ওই কমেন্ট যখন প্রচার হয় তারা অনেকে অনেক সাহস ফিরে। সরকারের তরফ থেকে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনা শোক দিবস যখন ঘোষণা করে তখন আমাদের আসলে প্রচণ্ড পরিমাণ রাগ হয়। মেট্রো রেলের পিলার নিয়ে নাটক, বিটিভি ভবন নিয়ে নাটক, এই ধরনের বিভিন্ন নাটক আমরা কিন্তু বারবার করে দেখতে পেয়েছি। কাদের ভাই এবং মাহিন ভাই এই দুজনও বলেছিল শেখ হাসিনা যেটা কালো করেছে আমরা যদি কালোটাই করি তাহলে হয়তো বা একই রকম দেখা যাবে, শেখ হাসিনা এটাকে ওইভাবে প্রচার করবে। এত মানুষ হতাহত হচ্ছে, দোকানপাট বন্ধ, সারা দেশ অস্থিরতা, কাপড়ের দোকান তো খোলা পাওয়া যাবে না। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেব, হ্যাঁ ফেস দিবে, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে। তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এদিন দেশ জুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 6 সমন্বয়কে জিম্মির পর ডিবি কার্যালয়ে আপ্যায়ন করাকে যখন জাতির সঙ্গে মশকরা বলে আখ্যা দেয় হাইকোর্ট, তখনই স্পষ্ট হয়ে যায় সরকারের নৈতিক পরাজয়। 29 জুলাইয়ের এই বহুমুখী প্রতিরোধ প্রমাণ করে দেয় নেতৃত্বহীন অবস্থায়ও এই আন্দোলন আর কোনো একক গোষ্ঠীর নয়, বরং তার রূপ নিয়েছে স্বৈরাচার বিরোধী এক গণ অভ্যুত্থানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান নির্দিষ্ট কোনো দলের কৃতিত্ব নয়, জাতীয় অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর ঢাকা কলেজে এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই আন্দোলনে যাদের দেখা যায়নি পরে তারা হোতা হয়ে উঠেছিলেন। 26-এর নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। রবিউল আলম বলেন, জুলাইয়ে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, যার শুরু করেছিল বিএনপি। তাই 26-এর নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী। যাদেরকে জুলাইতে একদিনও দেখিনি এরকম রাজনৈতিক দল আমি জানি, তারা নাকি এখন জুলাইয়ের হোতা হয়ে গিয়েছে। জুলাই কোনো ব্যক্তিগত রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, জাতির অর্জন, জাতির অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। একটি রাজনৈতিক দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই। দুপুরের সময় আরও থাকছে। জাপানে ভূমিকম্পে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু, নিখোঁজ অনেকে, উদ্ধার অভিযানে সেনা। দক্ষিণাঞ্চলে সড়ক ও সেতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীন হাজারো মানুষ। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হাম। বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই পায়নি টিকা, স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সংকট মোকাবিলায় টিকাদান কর্মসূচি আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেমিনারে তিনি জানান, বেশি সংক্রমিত এলাকায় আরও 1 লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।
দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নড়ে চড়ে বসে সরকার। বিভিন্ন সংস্থার মাধ্যমে দ্রুতই ব্যবস্থা করে টিকার। পরিচালনা করা হয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। লক্ষ্যমাত্রার বেশি শিশুকে টিকার আওতায় আনা হলেও হাসপাতালে কমেনি রোগীর চাপ। এমন অবস্থায় প্রশ্ন ওঠে ক্যাম্পেইনের সফলতা নিয়ে। ভিটামিন এ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণে সে প্রশ্ন আরও জোরালো হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুল লক্ষ্য নির্ধারণে দেশের বিভিন্ন জায়গায় ৯৫% শিশুকে টিকার আওতায় আনা যায়নি, যার কারণেই নিয়ন্ত্রণে আসছে না অতি সংক্রামক এ রোগ। এই সংক্রমণ কমাতে হলে ৯৫% শিশুকে টিকার আওতায় আনতে হতো, কিন্তু বাস্তবে আসলে বাংলাদেশের কোথাও কোনো জায়গাতেই ৯৫% মানে এর কাভারেজ আনা যায়নি। এটার কারণটা হয়েছে ২-৩টা। একটা হলো প্রস্তুতির ঘাটতি, ২ নম্বর যে টার্গেট সেইটা ভুলভাবে কম করে টার্গেট ঠিক করা হয়েছে। এখনও হাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ৯৯% শিশুই পায়নি টিকা। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে আরও জানান, দ্রুত আরও ১ লাখ শিশুকে আনা হবে টিকার আওতায়। এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। ভ্যাকসিনটা যখন দিলাম আমরা দিলাম 1,85,00,000, দেয়ার ইজ এ গ্যাপ অফ 40 লাখ। এখন হামে যারা ইফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিজ। কাজে আমরা এটাকে এখন অনেক বেগবান করি। বাই দিস টাইম মোর দেন 1 লাখ নিউ বেবিজ হ্যাভ বিন ভ্যাকসিনেটেড। স্বাস্থ্য খাত নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। অলরেডি ওয়ার্ক ইজ স্টার্টেড। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সের আদলে ঢেলে সাজানো হবে দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম। এরই অংশ হিসেবে 3 বছরের কোর্স 4 বছরে উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। ফিলিপিন্স সফর নিয়ে দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, নার্সিং শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ফিলিপিন্স সরকার। কারিকুলাম পরিবর্তন, নার্সিং কলেজের পরীক্ষাগারে আধুনিক যন্ত্রপাতি দেয়া সহ অবকাঠামো নির্মাণে 2026-27 অর্থ বছরে $150 বিলিয়ন সহযোগিতা করবে এডিবি। স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, শিগগিরই স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আজকে বাংলাদেশে মনে হয় যে প্রায় 1,21,000 মতো সরকারি যে নার্সিং কলেজগুলো আছে, ইনস্টিটিউট আছে প্রায় 73টা মতো। এগুলোতে আমরা প্রাথমিকভাবে প্রথমে আমরা কারিকুলামটাকে একটু রিভাইজ করতে চাই। আমরা দেখতে চাই যে নার্সিং কারিকুলাম বর্তমানে এটাকে আমরা বলি কন্টেন্ট বেসড কারিকুলাম। এটাকে কিভাবে কম্পিটেন্সি বেস করব, ফিলিপিন্সের সাথে ওদের যে অভিজ্ঞতার আলোকে। সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও জলবায়ু পরিবর্তন, নিরাপদ আবাস ও প্রজনন, হরিণ শিকারীদের ফাঁদ এবং মানুষ বাঘ সংঘাত সহ নানা চ্যালেঞ্জের মুখে রয়্যাল বেঙ্গল টাইগার। বন ও জীববৈচিত্র্য রক্ষায় এসব সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। নেমল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাস সুন্দরবন। বন ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই শীর্ষ শিকারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি পূর্ব সুন্দরবনের আন্দারমানিক ফরেস্ট অফিসের সামনে বাঘের অবাধ বিচরণ এবং 2 দিনের ব্যবধানে নদী সাঁতরে পার হওয়ার দৃশ্য ধরা পড়েছে। কখনো নদীর তীরে, কখনো ক্যামেরা ট্র্যাপে ধরা দিচ্ছে তার অবাধ বিচরণ। এসব দৃশ্যই বলছে সুন্দরবনে বাঘ সংরক্ষণে মিলেছে আশার বার্তা। সরকারি জরিপে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125-এ, যা সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সংকটও কম নয়। 6 মাস আগে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া একটি বাঘ চিকিৎসা শেষে আবারও বনে ফিরেছে। কিন্তু চোরা শিকারীদের ফাঁদ এখনও বড় হুমকি। হরিণ শিকার বাড়ায়, কমেছে বাঘের খাদ্য। সুন্দরবনে যে 3টি অভয়ারণ্য আছে বড় ধরনের, এই অভয়ারণ্যগুলোকে যদি আমরা প্রোটেকশন করতে পারি, বাঘের যে সংখ্যা বৃদ্ধির যে ধারাটা এটা অব্যাহত থাকবে। সুন্দরবনে পুরোপুরি শিকার বন্ধ করতে হবে, এটা আমাদের বাঘ দিবসের একটা মূল দাবি হতে পারে। আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বন প্রতিমন্ত্রী। এখানে প্রায় 75 কিলোমিটারের মতো আমরা একটা ফেন্সিং করেছি। এটাতে আমরা মনে করি বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে আগামীতে ইনশাল্লাহ। বাংলাদেশ সহ বাঘের আবাস থাকা বিশ্বের 13টি দেশ দিবসটি পালন করে আসছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলাদেশে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, তবে আশার পাশাপাশি আছে কিছু উদ্বেগও।
কারণ সুন্দরবনে বাঘের নিরাপদ আবাস নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, শিকারের প্রবণতায় হুমকির মুখে থাকলেও বাঘ সংরক্ষণে নতুন অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন শুরুর কথা বলছেন নীতি নির্ধারকরা। জলবায়ু বিষয়ক মন্ত্রী বলেন, বাঘ সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি বন নির্ভর মানুষের বিকল্প জীবিকা নিশ্চিত করা জরুরি। সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে যার খ্যাতি বিশ্বজুড়ে, কিন্তু চতুর্মুখী সংকটে অস্তিত্ব হারানোর পথে বাংলার টাইগার। সুন্দরবনের বাঘ শুধু প্রাণী নয়, এটি প্রাণীকুল ও প্রকৃতির ভারসাম্যেরও প্রতীক। প্রতিকূল পরিস্থিতি, শিকারীদের হানা সত্ত্বেও বেড়েছে বাঘের সংখ্যা। সবশেষ জরিপ অনুযায়ী দেশে বাঘের একমাত্র আবাসস্থল সুন্দরবনে বাঘ রয়েছে 125টি। বিশেষজ্ঞদের মতে শুধু বাঘের সংখ্যা বাড়ালেই হবে না, প্রয়োজন নিরাপদ ও টেকসই আবাস নিশ্চিত করা। বিশ্ব বাঘ দিবসের আয়োজনে নীতি নির্ধারকরা জানান, বাঘ সংরক্ষণে শুরু হয়েছে টাইগার অ্যাকশন প্ল্যান। বাঘ প্রতিনিয়ত কিন্তু নদী সাঁতরায় বা খাল সাঁতরায় লোকালয়ে ঢুকে পড়তো, সেটা কিন্তু এখন আর হচ্ছে না, কারণ আমরা একটা নাইলনের নেট দিয়ে, দড়ি দিয়ে আমরা একটা বেষ্টনী করা হয়েছে, যাতে বাঘ আসলে ওখানে একটু হালকা তার যদি টাচ লাগে সে ওখান থেকে ব্যাক করে। বাঘ সুরক্ষা বাহিনী করা হয়েছে, এখানে প্রায় 340 সদস্য বিশিষ্ট অনুপঞ্চাশ টিম কাজ করছে এই বাঘ এবং বন্যপ্রাণীকে সুরক্ষা দেওয়ার জন্য। জীবনমান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলছেন, বাঘ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি। সুন্দরবন সংরক্ষণ করা সেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, সেটা ও খুব জরুরি। সুন্দরবন না থাকলে বাঘও থাকবে না। আমাদের দেশের পরিবেশের জন্য, দেশের প্রতিবেশ রক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তন, লবণাক্ত বৃদ্ধি, শিকারের প্রবণতায় বড় হুমকির মুখে বাঘ। শুধু আইন প্রয়োগ নয়, বন নির্ভর মানুষের বিকল্প জীবিকা নিশ্চিত করাকেও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। জিম্বাবুয়ে সফরে নিদারুণ ব্যর্থতায় ওয়ানডে অধিনায়ক মিরাজের ভবিষ্যৎ অনিশ্চিত। জরুরি সভায় বসছে বিসিবি। বোলিং ফিল্ডিং কোচ নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। বর্জ্য, দূষণ, দখল ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ দরকার বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। রাজধানীতে ঢাকা চেম্বারে আয়োজিত খাল খনন কর্মসূচির ভূমিকা শীর্ষক সেমিনারে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বুড়িগঙ্গা দূষণ রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খাল খননে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারিও চলছে। ঢাকার নদীগুলো পুনরুজ্জীবিত করে ব্যাংককের আদলে গড়ে তোলার স্বপ্নের কথা জানান মন্ত্রী। সেমিনারে দেশের অভ্যন্তরীণ নৌ বাণিজ্য সম্প্রসারণ ও বৃত্তাকার নৌপথ পুনর্জীবনে 9 দফা সুপারিশ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। এটাকে অর্গানাইজড ওয়েতে যেন আমরা শেষ করতে পারি, এটা হলো আগামী 5 বছরের পরিকল্পনা। কোন খালের সঙ্গে কোন নদীর, অথবা কোন ছোট খালের সঙ্গে বড় খাল, কোন শেষ খালের সঙ্গে কোন খালের, প্রত্যেকটা সেক্টরকে যদি আমি অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে আমার এই 20,000 কিলোমিটার খাল খনন বিফলে যাবে। এবার বাণিজ্যের সংবাদ। নওগাঁয় 15 দিনের ব্যবধানে প্রতি কেজি চিনি গুঁড়া আতপ চালের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী, সরু ও মোটা জাতের চালও। হঠাৎ এমন দাম বৃদ্ধিতে চরম বিপাকে ভোক্তারা। মিল মালিকদের বিরুদ্ধে উঠেছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। এবার রকি জানাচ্ছেন বিস্তারিত। মিলগুলোতে পর্যাপ্ত মজুদ, অথচ বাজারে চালের দাম চড়া। নওগাঁয় গত 15 দিনের ব্যবধানে সুগন্ধি চিনিগুড়া আতপ চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা পর্যন্ত। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 200 টাকায়। হঠাৎ চালের মূল্যবৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন ক্রেতারা অখুশি, আমরাও বেচতে পারছি না কাস্টমারের কাছে। চালের দাম বাড়ার একমাত্র কারণ এবার ধানের আবাদটাই কম ছিল। জেলার প্রান্তিক হাট থেকে ধান সংগ্রহের পর এসব মিলে ক্রাশিং করে থাকেন মিলাররা। রয়েছে ছোট বড় 350 হাস্কিং এবং 56টি অটো মিল। ভোক্তাদের অভিযোগ, চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন মিলাররা। তবে ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চাল রপ্তানি বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব ফেলছে।
আর মজুতদারির মাধ্যমে বাজারে অস্থিতিশীল করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা খাদ্য বিভাগের। আমাদের এই চিনিগুড়া চাউলটা এক্সপোর্ট হচ্ছে, এই কারণে চিনিগুড়া চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি হচ্ছে ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে। তদারকি অব্যাহত আছে, কোথাও অবৈধ মজুত পাওয়া গেলে বা অতিরিক্ত পাওয়া গেলে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্যমতে গত মৌসুমে জেলায় ৭০,০০০ হেক্টর জমিতে সুগন্ধি চিনিগুড়া আতপ ধানের আবাদ হয়, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪,৫০,০০০ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের বাইরের খবর, জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে আগামী কয়েকদিন আফটারশক ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপান সরকার। জাপানের কুমামোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের একের পর এক ফুটেজ প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ওই ঘটনায় ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও বিভিন্ন অবকাঠামো। বিভিন্ন এলাকায় সড়কে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কুমামোতো শহরের একটি শপিং মল। ভূমিকম্পের সময় ভবনটির দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ে। এই ঘটনায় হতাহত হয়েছেন অনেকে, এখনো নিখোঁজ আছেন বহু মানুষ। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। ভবনটিতে বিস্ফোরণের কারণ জানাতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। উপকেন্দ্রের কাছাকাছি উকি শহরের একটি হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়াও ৩৬,০০০-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন এবং আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এদিকে জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, আগামী এক সপ্তাহ জুড়ে শক্তিশালী আফটার শক হতে পারে। তাই আগামী ২ থেকে ৩ দিন ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে। একই সঙ্গে ভূমিকম্পে দুর্বল হয়ে পড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। কিছুক্ষণের মধ্যে জরুরি সভায় বসছে বিসিবি। এই সভায় ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তন, বোলিং ও ফিল্ডিং কোচ ও বিপিএল এর ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিস্তারিত জানবো এই মুহূর্তে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সরাসরি যাব তার কাছে। মিথুন, যেমনটা জানেন, অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেট দলের যে ব্যস্ততা চলছে সেটা কিন্তু হোম অফ ক্রিকেটের সকাল থেকে দেখা গেছে, এবং বর্তমানে বৃষ্টি হলেও কিছুক্ষণ আগেই ক্রিকেটারদের যে স্কিল ক্যাম্প ছিল সেই স্কিল ট্রেনিং ক্যাম্প শেষ হয়েছে। তবে নীতি নির্ধারণী মহলের ব্যস্ততা কিন্তু শুরু হবার অপেক্ষায়। বেলা ৪টা নাগাদ এই হোম অফ ক্রিকেটে দীর্ঘ ২ মাস পরে বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অন্তত ১৫ থেকে ১৮টি এজেন্ডা তোলা হবে, এবং যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, কিংবা আমি যদি বলি দর্শক সব থেকে বেশি আগ্রহ রয়েছে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে। ২০২৭ বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিয়ে সেখানে লিটন কুমার দাসকে বিবেচনা করছে বোর্ড, এমনটাই গুঞ্জন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেই গুঞ্জনের সত্যতা অনেকটাই বেশি, এবং আজকে বোর্ড সভায় সেই এজেন্ডাটা কিন্তু উত্থাপিত করা হবে, এবং নীতি নির্ধারকরা হয়তো সিদ্ধান্ত নেবে যে ওয়ানডে টিম ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে যে প্রস্তুতি নিচ্ছে সেখানে আসলে অধিনায়কত্বে বদল আনা উচিত হবে কিনা, কিংবা বদলটা আনলে আসলে কার কাঁধে উঠতে যাচ্ছে সেই দায়িত্ব। এবং যেহেতু লিটন কুমার দাস টি-20 অধিনায়ক রয়েছেন, তার কাঁধেই আসলে এই দায়িত্ব ওঠার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরেও আসলে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে এসব বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের পুরুষ জাতীয় দলের যে পেস বোলিং কোচ কিংবা ব্যাটিং কোচ, এই দুটো জায়গায় আসলে নিয়োগের একটা চিন্তা ভাবনা চলছে। সম্ভবত আজকে তাদের যে সম্ভাবনায় থাকা, এগিয়ে থাকা যে নামগুলো রয়েছে সেগুলো উত্থাপিত করা হবে। হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আজকে জানানো হবে না, তবে একটা বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু এই বোর্ড সভায় আসতে পারে। এছাড়াও বিপিএল সহ পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম সব মিলিয়ে আজকের এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। মিরপুর থেকে সহকর্মী সাব্বির মিথুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্যাস তো যে রাতে একটু আসে আবার যায়, 5 ঘন্টা ওভারটেক হয়ে যায়, এর আগে গ্যাস পাওয়া যাচ্ছে না। সমাধান যত দ্রুত সম্ভব না হইব এত ভোগান্তির শেষ নেই। গ্যাস না হইলে আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত। গ্যাসের তীব্র সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেয়ায় সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকেই করা যাবে গ্রেফতার, আপিল বিভাগের আদেশ। স্বস্তি অ্যাটর্নি জেনারেলের। সরোয়ারের এমপি পদ বৈধ ঘোষণা।
এবং ইসিতে বিএনপির লোক নিয়োগে প্রশ্নবিদ্ধ হবে স্থানীয় নির্বাচন কমিশনের। জামাতের অভিযোগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অযোগ্য করার সিদ্ধান্তে আপত্তি। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।